তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে আজকের বাংলার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা, এটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে তোমাদের পাঠ্য আছে। আজকের এই বাংলার অনলাইন ক্লাসে এই আমার বাংলা এই গ্রন্থ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প গারো পাহাড়ের নিচে, এই গল্পটিকে টেক্সট ভিত্তিক আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লাগবে। এরপর আমরা চলে আসি গারো পাহাড়ের নিচে এই গদ্যের সম্পূর্ণ টেক্সট ভিত্তিক আলোচনায়। প্রথমেই শুরু হচ্ছে এইভাবে, চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, রাত্রিরে উত্তর শিয়রে তাকাবে, দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাবার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গারো পাহাড়। এই গদ্যের শুরুতেই সুভাষ মুখোপাধ্যায় কথক তিনি আমাদের জানিয়ে দিচ্ছেন যে চৈত্র মাস নাগাদ কেউ যদি কখনো ময়মনসিংহ অঞ্চলে যাও, এই ময়মনসিংহ বর্তমানে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এই ময়মনসিংহ অঞ্চলে চৈত্র মাস নাগাদ কেউ যদি যাও, সেখানে রাত্রিরে অর্থাৎ রাত্রিবেলায় যদি কেউ উত্তর আকাশে তাকাও, অর্থাৎ ময়মনসিংহ জেলা থেকে উত্তর আকাশে যদি কেউ তাকাও, তাহলে দেখতে পাবে এই ময়মনসিংহ জেলা থেকে যে উত্তরের আকাশ দেখা যাচ্ছে, সেই বিস্তীর্ণ আকাশ জুড়ে যেন একটা আগুনের একটা ভয়ানক সৌন্দর্য তৈরি হয়েছে। মনে হবে ঠিক যেন কেউ এই উত্তরের আকাশ জুড়ে আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আসলে সেটা মেঘ নয়, গারো পাহাড়। অর্থাৎ ময়মনসিংহ জেলা থেকে উত্তরে অবস্থান করছে গারো পাহাড়। এরপর কথক বলছেন, গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে। গারো পাহাড়ে মূলত গারো অধিবাসীরা বসবাস করে। এই গারো অধিবাসীরা তারা বছরের এই সময়টা অর্থাৎ এই চৈত্র মাস নাগাদ তারা চাষবাস করে। তাদের হাল নেই, বলদ নেই, তাছাড়া পাহাড়ের তো শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে। এই গারো অধিবাসীরা সাধারণত গারো পাহাড়ের পাদদেশ অঞ্চলে বসবাস করে। এই পাথুরে মাটি, তাই সারা বছর সেই পাথুরে মাটিতে চাষবাস হয় না। তাছাড়াও তাদের হাল নেই, বলদ নেই, অর্থাৎ কোনো প্রকার চাষের সাজ সরঞ্জাম তাদের কাছে নেই, তাই তারা সারা বছর চাষ করতে পারে না। এই চৈত্র মাস নাগাদ তারা চাষ করে। তারপর বলছেন, তবু তারা ফসল ফলায়, অর্থাৎ এই পাহাড়ি মাটি হওয়া সত্ত্বেও তাদের কাছে কোনো প্রকার চাষের সামগ্রী না থাকা সত্ত্বেও এই গারো অঞ্চলের অধিবাসীরা কিন্তু ফসল ফলায়। নইলে সারা বছর কি খেয়ে বাঁচবে, অর্থাৎ সারা বছর তারা কি খাবে, তাদের কোনো অন্ন সংস্থানের ব্যবস্থা থাকে না। তাই সারা বছরের অন্ন সংস্থানের জোগাড় তারা এই চৈত্র মাস নাগাদ চাষবাস করে এবং তার মধ্য থেকে করে নেয়। তাই বছরে এমনি সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। এই গারো অঞ্চলের অধিবাসীরা সারা বছরের অন্ন সংস্থানের জন্য যে চাষবাস, সেই চাষবাস করার জন্য তারা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শুকনো ঝোপে ঝাড়ে চৈত্র মাস নাগাদ আগুন ধরিয়ে দেয়। সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। সেই যে আগুন এই গারো পাহাড়ের পাদদেশে শুকনো ঝোপঝাড়ে যে আগুন ধরিয়ে দেয় এই গারো অঞ্চলের অধিবাসীরা, সেই আগুন এতটাই ভয়ানক হয় যেন দীর্ঘদিন ধরে সেই আগুন জ্বলতেই থাকে। বছরের এমনি সময় যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে। অর্থাৎ এমনই আগুন, এই আগুন পুড়ে যাওয়ার ভয়ে যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে যায়। চৈত্র মাস নাগাদ গাছপালারা সাধারণত শুকিয়ে যায়। সেই সুযোগটাকে কাজে লাগিয়েই এই গারো অঞ্চলের অধিবাসীরা এই বন জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। তারপর জঙ্গলে যখন আগুন লাগে তখন মজা হয়। জঙ্গলে যখন অর্থাৎ এই গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত যে ঘন জঙ্গল ঝোপঝাড়, সেই ঝোপঝাড়ে যখন আগুন ধরিয়ে দেয় এই গারো অঞ্চলের অধিবাসীরা চাষ করবে বলে, তখন কিন্তু জঙ্গলে যখন আগুন লেগে যায়, ভয়ানক আগুন, গনগনে আগুন, দীর্ঘদিন ধরে এই আগুন জ্বলতেই থাকে। সেই আগুন যখন জ্বলে তখন কিন্তু মজা হয়। বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালাই পালাই করে। এই বনের মধ্যে অবস্থিত যত দুর্ধর্ষ জানোয়ার রয়েছে তারা এই আগুনে পুড়ে যাওয়ার ভয়ে কিন্তু দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে, পালাতে থাকে। বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে ছোটে। এই বাঘ, অজগর এরকম সব হিংস্র জানোয়ারেরা
যেদিকে পারে ছুটে পালানোর চেষ্টা করে। আর পাহাড়ি মেয়ে পুরুষেরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর শুয়োর মারে। যখনই জঙ্গলে আগুন ধরে, এই পশু বা প্রাণীরা যখন তারা পালানোর চেষ্টা করে, এই পাহাড়ি মেয়ে পুরুষেরা অর্থাৎ গারো অঞ্চলের যারা অধিবাসী রয়েছে তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগায়, হরিণ আর শুয়োর তারা ধরে। তারপর সন্ধেবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ আর গান হয়। এই জন্তু জানোয়ারের মাংস থাকে এবং তার সাথে নাচ গান তারা অনুষ্ঠানের মতো করে সন্ধ্যাবেলাটা তারা আনন্দ করে, মজা করে। এরপর এদিকে আস্তে আস্তে গোটা বন পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ এই রাবণের চিতার মতো আগুন যখন গারো অঞ্চলের পাদদেশের সমস্ত ঝোপঝাড় গাছপালাকে পুড়িয়ে ছারখার করে দেয়, আস্তে আস্তে গোটা বনকে বন যেন পুড়ে যায়। পাথরের ওপর পুরু হয়ে পড়ে কালো ছায়ের পলেস তারা। পাথরের অর্থাৎ গারো পাহাড়ের পাদদেশে পাথুরে মাটিতে একটা মোটা ছায়ের আস্তরণ পড়ে যায়। তার উপর বীজ ছড়াতে যা সময় লাগে, দেখতে দেখতে সেই পোড়া জমির উপর সবুজ রং ধরে, মাথা চাড়া দেয় ধান, তামাক আর কত ফসল। দেখতে দেখতে সেই ছায়ের উপর চাষ হয় এবং সেখানে বীজ ছড়ানো হয় এবং সেখানে ধান, তামাক এবং আরও কত রকমের ফসল চাষ হয়। পাহাড়ের পাদদেশে অবস্থিত শুকনো বন জঙ্গল পুড়িয়ে ছায়ের যে পলেস্তারা বা আস্তরণ বা স্তর পড়ে, সেই ছায়ের পুরু স্তরের মধ্যে যে চাষ আবাদ হয়, সাধারণ বৈজ্ঞানিক ভাষায় এখন এই চাষকে ঝুম চাষ বলা হয়। এই ধরনের চাষ কিন্তু এই গারো অঞ্চলের অধিবাসীরা বছরের এক বিশেষ সময়ে চৈত্র মাস নাগাদ করে থাকে। তারা সারা বছরের যাবতীয় অন্ন সংস্থান এই চৈত্র মাসের যে চাষ, ঝুম চাষ, এর মধ্য দিয়ে কিন্তু তারা করে নেয়। এরপর কথক জানাচ্ছেন, আমরা এই লোকগুলোর এক কাছে থেকেও পর, অর্থাৎ এই যে গারো অঞ্চলের অধিবাসী যারা, তাদের কাছে আমরা কাছাকাছি থেকেও আমরা কিন্তু পর। শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে, দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যেন মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না। অর্থাৎ আমরা শুধু যারা এই সমতলে বসবাস করি, অর্থাৎ ময়মনসিংহ জেলা এবং তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা যারা সমতলের মানুষ, যারা ভদ্র শিক্ষিত সভ্য মানুষ যারা বসবাস করি, তারা এই মানুষগুলোর কাছাকাছি অবস্থান করেও কিন্তু আমরা পর হয়ে থাকি। আমরা তাদেরকে সেভাবে আপনভাবে গ্রহণ করিনি এবং করি না। আমরা তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি না। শুধু একবার আমরা বছরের নির্দিষ্ট সময়ে এই চৈত্র মাস নাগাদ দেখতে পাই উত্তরের আকাশটায় যেন আগুন জ্বলে ওঠে, তারপর এই আশ্চর্য মানুষগুলো যেন কেমন আমাদের এই মন থেকে হারিয়ে যায়। তারপর আমরা তাদের আর খোঁজ খবর রাখি না, আমরা যেন তাদেরকে পর করে দিয়েছি। এরপর কথক বলছেন, কাছাকাছি গিয়েছিলাম একবার। এই যে মানুষগুলোর কাছাকাছি, এই গারো অঞ্চলের অধিবাসী, তাদের কাছাকাছি যাওয়ার সৌভাগ্য কিন্তু একবার আমার হয়েছিল। আমি গিয়েছিলাম, তাদের জীবনযাত্রা, তাদের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছিলাম। কথক বলছেন, গারো পাহাড়ের ঠিক নিচেই সুসং পরগনা, রেল লাইন থেকে অনেকটা দূরে। গাড়ি যাবার যে রাস্তা, সে রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে, তার চেয়ে হেঁটে যেতে অনেক আরাম। অর্থাৎ গারো পাহাড়ের ঠিক নিচেই যে সুসং পরগনা অবস্থিত, এই পরগনায় যদি কেউ কখনো যায়, তাহলে রেল লাইন থেকে তাকে অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হবে এবং সেই রাস্তা আমাদের এই সমতলের মতো ভালো সুন্দর রাস্তা নয়। সেই রাস্তায় যদি কখনো যাওয়া হয় অত্যন্ত কষ্ট হবে, এমনকি কান্না পাবে। গাড়িতে চড়ে গেলেও মনে হবে যেন এর থেকে হেঁটে যাওয়াই ভালো। অর্থাৎ এই অঞ্চলের অধিবাসীদের যাতায়াত ব্যবস্থা কতটা ক্লিষ্টকর, কতটা কষ্টদায়ক, সেই কষ্টটাই যেন এখানে ফুটে উঠছে। তারপর তিনি বলছেন, দেখো কথক, সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বর নদী। শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট, কোথাও কোথাও মনে হবে হেঁটেই পার হই। এই যে সোমেশ্বর নদী এই সুসং শহরের গা দিয়ে বয়ে গেছে, শীতকালে এই নদীতে সাধারণত খুব কম জল থাকে, তাই মনে হবে হেঁটেই পার হয়ে যেতে পারবো। কিন্তু যেই জলে পা দিয়েছি অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ চোরা স্রোত নদীর মধ্যে থাকে, অর্থাৎ দেখে মনে হবে নদীর মধ্যে জল নেই,
খুব কম জল, হেঁটেই পেরোনো যাবে, কিন্তু যেই মাত্র এই নদীর জলের মধ্যে পা দেওয়া হবে অমনি চোরা স্রোত সেই পাকে টেনে নেবে। স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা যেন রেগে টং হয়ে আছে। অর্থাৎ কথক জানাচ্ছেন যে এই সোমেশ্বরী নদীকে দেখে আপাত অর্থে যতটা শান্ত সৃষ্ট মনে হবে ততটা কিন্তু নয়। এই স্রোতের মধ্যে পা দিলেই বোঝা যাবে এই স্রোতের ভয়ানক দুর্বার গতি। সে যেন সর্বদাই রেগে আছে, এই স্রোতের মধ্যেই সে যেন এটা প্রমাণ করে দিতে চায়। তারপর তার যে ফেরি আছে, গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যি আরামে পার হয়। ফেরি মানে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যে নৌকাগুলো যাতায়াত করে সমস্ত মালপত্র নিয়ে, তাদেরকে ফেরি বলে। এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া অর্থাৎ সোমেশ্বরী নদীকে পার করার জন্য ফেরি আছে। এই পায়ে হেঁটে পেরোনোর চেয়ে সেই ফেরিতে যাওয়া অনেক বেশি ভালো, সুবিধাজনক। কারণ পায়ে হেঁটে এই নদীকে পার হওয়া অত্যন্ত বিপজ্জনক। এই নদী পারাপারের সময় হিন্দুস্থানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে। অর্থাৎ আমাদের মতো, কথক এখানে জানাচ্ছেন আমাদের মতো যে সমস্ত মানুষ এই সমতল থেকে অর্থাৎ সভ্য শিক্ষিত সমাজ থেকে তারা ওই অঞ্চলে যাওয়ার জন্য ফেরিতে উঠবে, নৌকায় উঠবে, নৌকার যে মাঝি রয়েছে হিন্দুস্থানি মাঝি, সেই মাঝির যদি মেজাজ ভালো থাকে তাহলে তারা কিন্তু আমাদের কাছ থেকে দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর জানতে চাইবে এবং জেনে নেবে। এবং তারা গর্ব করে বলবে তার যে বিহারী মনিব বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক। অর্থাৎ বাংলার মধ্যে যত ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের মালিক বা মনিব হচ্ছে বিহারী মনিব। এটা এই হিন্দুস্থানি মাঝিরা গর্ব করে বলে। এরপর পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বলদ নিয়ে চাষ আবাদ করে। অর্থাৎ পাহাড়ের উঁচুতে পাদদেশে যারা অবস্থান করে তাদের কিন্তু সারা বছর চাষবাস হয় না। আমরা একটু আগেই পড়লাম তারা বছরের একটা নির্দিষ্ট সময় চৈত্র মাস নাগাদ সারা বছরের জন্য চাষবাস ফসল তারা ফলিয়ে নেয়। কিন্তু যারা পাহাড়ের নিচে থাকে তারা কিন্তু সারা বছরই আমাদের মতো হাল বলদ নিয়ে চাষবাস করে। চোখে মুখে তাদের পাহাড়ি ছাপ, অর্থাৎ তারাও এই পাহাড়ি অঞ্চলেরই অধিবাসী, তাই চোখে মুখে অর্থাৎ তাদেরকে দেখতে পাহাড়ি পাহাড়ি মনে হবে। হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান এমনি সব নানা ধরনের জাত এই অঞ্চলে বসবাস করে। গারো পাহাড় থেকে সমতলে এই যে এত রকম জাতি বসবাস করে তাদের মধ্যে গারোদের আলাদা ভাষা, গারোরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে। হাজং, ডালুদের ভাষা যদিও বাংলা, কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটা অদ্ভুত ঠেকে। অর্থাৎ এখানে কথক জানিয়ে দিচ্ছেন যে এই পাহাড়ি অঞ্চলে এই গারো পাহাড়কে কেন্দ্র করে যে সমস্ত অধিবাসীরা বসবাস করে, হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান, এদের জাতিগুলির ভাষা কিন্তু কিছুটা কিছুটা আলাদা। গারোদের ভাষা তাদের নিজেদের আলাদা ভাষা আছে, কিন্তু হাজং আর ডালুরা তারা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সেই বাংলা আমাদের মতো স্পষ্ট বাংলা নয়, একটা অদ্ভুত। তকে তারা ট বলে এবং টকে ত, আবার ডকে তারা দ বলে, দকে ড। প্রথমে শুনলে ভারী হাসি পাবে। ভাবো তো, তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে ডুড বলছে, তামাককে টামাক। অর্থাৎ এই যে কথাগুলো তাদের মুখ থেকে এই বিকৃত উচ্চারণ শুনতে কিছুটা হাস্যকর মনে হবে, কিন্তু তারা এই ধরনেরই কথা বলে। তারা তকে ট উচ্চারণ করে, ডকে দ উচ্চারণ করে এবং দকে ড, অর্থাৎ এই উল্টোপাল্টা উচ্চারণ তারা কিন্তু করে থাকে। এরপর এই অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। এই অঞ্চলে গারোরা যারা পাহাড়ের একটু উঁচু অঞ্চলে বসবাস করে, যারা পাহাড় থেকে নিচে বসবাস করে না, তাদের ঘর অর্থাৎ গারোদের ঘর দেখলেই কিন্তু চেনা যায়। মাচা করে ঘর বাঁধা, অর্থাৎ এই গারোরা মাচা করে ঘর তৈরি করে, অর্থাৎ সমতল থেকে একটু উঁচুতে তাদের ঘর। অর্থাৎ কেন এরকম ঘর না, পাহাড়ি জন্তু জানোয়ার থেকে বাঁচতে তারা এই ধরনের ঘর করে। মাচার উপরে যেখানেই শোয়া
সেখানেই রান্নাবান্না সব কিছু। এই মাচার উপরে যে ঘর সেখানেই তারা থাকে, রান্না বান্না করে, সব কিছু করে। হাঁস মুরগিও ওই উচ্চাসনেই থাকে, ওই যে উঁচু মাচার উপরে ঘর, সেই ঘরেই কিন্তু তাদের যে জন্তু জানোয়ার পোষ্য হাঁস মুরগি তারাও কিন্তু থাকে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব, এটা হচ্ছে পাহাড়ি মানুষদের স্বভাব। বুনো জন্তু জানোয়ারের ভয়েই এই ব্যবস্থা করা, অর্থাৎ সমতল থেকে উঁচুতে মাচা করে ঘর কেন করা হয় না বুনো জন্তু জানোয়ারের ভয়ে, সাপ খোপ এরা যেন এই ঘরের মধ্যে ছুটে না আসতে পারে, তার জন্যই কিন্তু উঁচুতে ঘর করা হয়। এরপর এই অঞ্চলের হাজংরাই সংখ্যায় সবচেয়ে বেশি। এই যে অঞ্চল গারো পাহাড়ের যে অঞ্চল, সেই অঞ্চলে হাজং এই জাতির সংখ্যা সব থেকে বেশি। হাজং কথার মানে নাকি পোকা। তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে, আর তখন চাষবাসে তাদের জুড়ি নাকি আর কেউ ছিল না। পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, কথার অর্থ হচ্ছে চাষের পোকা। অর্থাৎ এই পাহাড়তলি যে অঞ্চল, অর্থাৎ এই গারো পাহাড়ের পাহাড়ি যে অঞ্চল, এই অঞ্চলের আদিবাসী বা প্রথম যারা এসেছিল এই হাজংরা, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বাস করছে, তারা প্রাচীন আদিবাসী। এই হাজংরা চাষবাসে তাদের নাকি জুড়ি মেলা ভার, অর্থাৎ তারা চাষবাস খুব ভালোভাবে করতে জানে, তাই এই গারোরা তাদেরকে তারিফ করে প্রশংসা করে নাম দিয়েছিল চাষের পোকা, অর্থাৎ হাজং। ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে উপায় নেই। অর্থাৎ এই হাজংরা যে কত ভালো চাষ করতে পারে, তারা যে কতটা উৎকৃষ্ট চাষের পোকা, এটা তাদের ক্ষেত, ধানের ক্ষেত দেখলেই বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ তারা চাষে কতটা দক্ষ, কতটা পটু। একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক একটা টিলার উপরে ওঠো, অর্থাৎ একটু কষ্ট করে, কথক জানাচ্ছে যদি পাহাড়ের উপরে উঠতে পারো তাহলে খুব ভালো, যদি সেটা নাও পারো তাহলে একটা যদি উঁচু টিলার উপরে ওঠো তাহলে দেখতে পাবে, নিচে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ, অর্থাৎ চারিদিকে শুধু সবুজের একটা আস্তরণ চোখে পড়বে, অর্থাৎ এখানকার চাষ কতটা সুন্দর সেটা তুমি দেখতে পাবে। হাজংরা কত ভালো চাষ করতে পারে, যত দূর দেখা যায় শুধু ধান আর ধান, একটা বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সবুজ দেখতে পাবে। একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে। অর্থাৎ এই ধানের পর ধান, সবুজের দিগন্ত বিস্তৃত যে ব্যাপ্তি, এটা দেখে মনে হবে যেন সবুজের সমুদ্র, কোনো নীল সমুদ্র যেন সবুজ হয়ে গেছে, অর্থাৎ চারিদিকে যে দিকে চোখ যাচ্ছে শুধু ধান আর ধান। এটা দেখে মনে হবে বিস্তীর্ণ যেন আমি একটা সবুজের সমুদ্র দেখছি। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। অর্থাৎ এই হাজংরা এই পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তারা এত কষ্ট করে এত ফসল ফলায়, ফসলের এত প্রাচুর্য, কিন্তু এই মানুষগুলোর জীবনে শান্তি নেই, তারা শান্তিতে থাকতে পারে না। একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে। অর্থাৎ এই মানুষগুলো এত কষ্ট করে, এত পরিশ্রম করে, ফসল ফলায়, কিন্তু তাদের জীবনে, তাদের জীবনযাত্রায় সুখ নেই। তাদের জীবনের আনাচে কানাচে ভাগ্যের পরিহাস, ভাগ্যের কুপ্রভাব যেন লুকিয়ে আছে, তারা যেন সুখী থাকতে পারে না। একটা দুষ্ট শনি তাদের এই জীবনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে, পিঠে আটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুঁজো হয়ে খামারে জুটবে। অর্থাৎ সারা বছর এই যে হাজংরা অত্যন্ত পরিশ্রম করে ফসল ফলায়, যখন ধান কাটার সময় হয় বাড়ির মেয়ে পুরুষ নির্বিশেষে তারা মাঠে যায়, সেই ফসল তারা কাটে, এবং ছোট ছোট ছেলের দল তারাও কিন্তু এই চাষের সাথে যুক্ত থাকে। তারা সেই ধান মাঠ থেকে খামারে নিয়ে আসে, কিন্তু মাঠ থেকে যা তোলে, অর্থাৎ কিন্তু মাঠ থেকে যে ফসল, যে পরিমাণের ফসল আনা হয়, অত্যন্ত মেহনত করে, অত্যন্ত কষ্ট করে তারা যে ফসল ফলায়, তারা মাঠ থেকে যে পরিমাণ ফসল আনে তার সবটা ঘরে থাকে না, তার সবটা কিন্তু এরা ঘরে রাখতে পারে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরকন্দাজ। অর্থাৎ যেই মাত্র এই হাজংদের খামারে তাদের মেহনত করা ফসল এসে জড়ো হয়, তখনই জমিদারের পাইক বরকন্দাজ অর্থাৎ অস্ত্র শস্ত্র সহ
যে বিরাট সৈন্যদল তারা কিন্তু হাজির হয়ে যায় তাদের পাওনা গণ্ডা নিতে। এই কারণেই তারা ঘরে সমস্ত ফসলটা রাখতে পারে না, জমিদারের অংশে একটা ফসল কিন্তু চলে যায়। এই পাইক বরকন্দাজ তারা কিন্তু জোর করে আদায় করে নেয়। সে এক মজার ধাঁধা। তখন তারা গালে হাত দিয়ে যেন বলে, অর্থাৎ যখন এইরকম ঘটনা ঘটে, তারা কষ্ট করে মেহনত করে ফসল ফলালো এবং জমিদারের পাইক বরকন্দাজ এসে খুব সহজেই সেই ফসলের একটা অংশ তুলে নিয়ে চলে গেল। তখন এই যারা অধিবাসী রয়েছে তারা মজা করে বলে, এখানে একটি ছড়ার উল্লেখ রয়েছে, সেই ছড়াটির মধ্য দিয়ে কিন্তু এই গারো অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রায় যে নির্মম পরিহাস নেমে আসে, জমিদারি অত্যাচার, সেই অত্যাচার এবং তাদের জীবনের যে নির্মম নিষ্ঠুর পরিহাস সেটা কিন্তু উঠে আসছে। কি বলা হচ্ছে দেখো, বড়ই ধাঁধায় পড়েছি মিতে, মিতে মানে বন্ধু, বন্ধু বড়ই ধাঁধায় পড়েছি, এ এক ধাঁধা। অর্থাৎ আমরা কষ্ট করে ফসল ফলাই, জমিদার সেই ফসল নিয়ে চলে যায়, এ এক ধাঁধা। কেন এরকম হয় তার উত্তর কারোর কাছে নেই। ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, অর্থাৎ আমরা অনেক প্রাচীন, আমরা গ্রামে অনেক দিন ধরে বসবাস করছি। বারবার ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। আমরা বারবার ধান পুঁতি জমিতে, কি আশায়? না ভাবি আরামে বাঁচবো, সুখে থাকবো। মাঠ ভরে যেই পাকা ফসলে, সুখে ধরি গাছ ছেলে বুড়োতে, একদা কাস্তে নি সকালে। অর্থাৎ যেই মাঠ পাকা ফসলে, পাকা ধানে ভরে ওঠে, তখনই আমরা সুখে ছেলে বুড়োতে এই ফসল কাটতে শুরু করি। কিন্তু লাঠির আগায় পাড়া জুড়োতে, তারপর পালে আসে পেয়াদা, খালি পেটে তাই লাগছে ধাঁধা। কিন্তু যখনই এই পাকা ফসল খামারে ওঠে, উঠতে না উঠতেই জমিদারের পাইক বরকন্দাজ পালে পালে হাজির হয়ে যায়, তারা সেই ফসল নিয়ে চলে যায়। আমরা যেখানে পড়েছিলাম খালি পেটে, সেই খালি পেটেই পড়ে থাকি। তাই আমাদের জীবন বড়ই ধাঁধার, আমাদের জীবন বড়ই পরিহাসের জীবন। গায়ের আল বাঁধা রাস্তায় লোহার খুল লাগানো নাগরার শব্দ হয় খট খটাখট, দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়। অর্থাৎ জমিদারের এই পাইক বরকন্দাজ যখন আসে, দূর থেকেই তাদের পদ শব্দ শোনা যায়। ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে। অর্থাৎ এদের দেখলে, এই জমিদারের পাইক বরকন্দাজ এরা এতটাই দস্যু প্রকৃতির হয়, এদেরকে দেখলে ছেলেরাও ভয়ে কেঁপে ওঠে। খিটখিটে বুড়িরা সাপমুন্নি দিতে থাকে। খিটখিটে বুড়ি যাদের বয়স অনেক প্রাচীন, তারা কিন্তু এই পাইক বরকন্দাজদের দেখলে, জমিদারের এই দুর্ধর্ষ সৈন্য সামন্তদের দেখলে তারা কিন্তু সাপ সাপান্তর করে, অভিশাপ দেয়। জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়। এভাবেই গারো অঞ্চলের প্রজারা যত ফসলই ফলাক, তাদের ফসলের প্রাচুর্য যতই বেড়ে যাক, তাদের জীবনে এই জমিদারের শোষণ কিন্তু অভিশাপ হয়ে নেমে আসে। এই জমিদারি শোষণ থেকে তারা কিন্তু রেহাই পায় না। তারা যতবার ফসল ফলাক, তাদেরকে কিন্তু জমিদারের পাওনা গণ্ডা মিটিয়ে দিতে হয়, তাতে প্রজারা নিঃস্ব হয়। জমিদারের এই শোষণ একটা দুষ্ট শনি অর্থাৎ গ্রহদোষের মতো প্রজাদের এই জীবনগুলোকে যেন বেঁধে দেয়। এই দুষ্ট শনির প্রভাব থেকে, জমিদারের এই নির্মম শোষণের প্রভাব থেকে যেন তারা কিছু মতেই বেরোতে পারে না। জমিদারকে টাকা দিতে গিয়েই, টঙ্ক মানে টাকা, অর্থাৎ জমিদারের পাওনা গণ্ডা মেটাতে গিয়েই কিন্তু এই চাষিরা সর্বশান্ত হয়ে যায়। তারা চাষ করে যা পেল সব চলে গেল, তারা যেখানে পড়েছিল সেখানেই পড়ে থাকে, তাদের জীবনে সুখ থাকে না। এরপর 50-60 বছর আগে এ অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, তাকে বলা হতো হাতি বেগার। বলছে আজ থেকে 50-60 বছর আগের পূর্বের জীবনে যদি আমরা ফিরে যাই, এই অঞ্চলে 50-60 বছর আগে আরেকটি আইন ছিল এই জমিদারদের তৈরি করা, সেটা হতো হাতি বেগার। সেই আইনটার নাম হাতি বেগার। জমিদারের বেজায় শখ হাতি ধরার, অর্থাৎ জমিদারের শখ হতো হাতি ধরবে, তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা। অর্থাৎ জমিদারের যখনই শখ হতো, জমিদারের মন মর্জি মতো, তখনই হাতি ধরার শখ হলে, অর্থাৎ শিকারের শখ হলে বনের মধ্যে, ঘন বনের মধ্যে উঁচুতে মাচা বাঁধা হতো। মাচার ওপর সেপাই সন্ত্রী নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার।
সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা। অর্থাৎ এই জমিদারের হাতি ধরার শখ হলেই অত্যন্ত গভীর বনের মধ্যে উঁচুতে একটা মাচা করা হতো। সেই মাচার মধ্যে থাকতো বিলাসবহুল আয়োজন, সেখানে জমিদার তার মন্ত্রী সন্ত্রী নিয়ে থাকতেন। আর প্রত্যেক গাঁ থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল চিরে বেঁধে। যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গল বেড় দিয়ে দাঁড়াতে হবে। অর্থাৎ জমিদারের যখনই হাতি ধরার খেয়াল হতো প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক প্রজাদের কিন্তু জানিয়ে দেওয়া হতো। প্রত্যেক প্রজা কিন্তু বাধ্য থাকতো তাদের চাল চিরে বেঁধে তাদের যে খাবার রয়েছে যেটুকু সম্বল সেই খাবারটুকু সম্বল নিয়ে তারা যেন জঙ্গলে হাজির হয়ে যায়। সেই বিশেষ জঙ্গল যেখানে হাতি আছে সেই জঙ্গল ঘিরে কিন্তু দাঁড়াতো এই প্রজারা। অর্থাৎ জঙ্গল ছাড়িয়ে যেন হাতি পালাতে না পারে সেই চেষ্টা কিন্তু প্রজাদের করতে হবে। ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই। অর্থাৎ সমস্ত প্রজা ছেলে বুড়ো নারী পুরুষ নির্বিশেষে সবাইকে কিন্তু উপস্থিত থাকতে হতো সেই দিন যেদিন জমিদারের হাতি ধরার শখ হতো। যারা হাতি বেড় দিতে যেত, বেড় মানে হাতিকে ঘিরতে যেত, হাতিকে ধরতে যেত, তাদের কাউকে সাপের মুখে কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো। ঘন গভীর জঙ্গলে যারা হাতি ধরতে যেত কেউ সাপের কামড়ে মারা যেত, কেউ বাঘের মুখে পড়তো। এইভাবে অগণিত প্রজার প্রাণ যেত জমিদারের এই খামখেয়ালির কারণে। এই যে এই প্রথা অর্থাৎ জমিদারের শখ হবে হাতি ধরার, সেই শখ পূরণ করার জন্য সাধারণ প্রজারা বেগার দেবে, এমনকি প্রাণ পর্যন্ত দেবে। এটাই ছিল হাতি বেগার প্রথা। মানুষ কতদিন এসব সহ্য করতে পারে? তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। জমিদারের এই নির্মম প্রথার বিরুদ্ধে সাধারণ প্রজারা গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে বিদ্রোহের আয়োজন শুরু করে দিল। চাকলায় চাকলায় বসলো মিটিং। অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বারবার মিটিং হতে শুরু করলো। কেমন করে এই বিদ্রোহ করা হবে, জমিদারের এই প্রথাকে কেমন করে বানচাল করা হবে, তার প্রস্তুতি শুরু হলো। কামারশালায় তৈরি হতে লাগলো মারাত্মক অস্ত্রশস্ত্র। অর্থাৎ জমিদারের অস্ত্রশস্ত্র সহ পাইক বরকন্দাজ রয়েছে, তাই তাদেরকে প্রোটেস্ট করতে হলে, তাদেরকে আটকাতে হলে প্রয়োজন অস্ত্রশস্ত্রের। তাই এই সাধারণ গারো হাজং প্রজাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা হলো। কামারশালায় তৈরি হতে থাকলো অস্ত্র। কিন্তু এত আয়োজন অর্থাৎ বিদ্রোহের জন্য এত কিছু হলো, কিন্তু শেষ পর্যন্ত জমিদারের পল্টনের হাতে, জমিদারের সেই মারাত্মক দুর্ধর্ষ বন্দুকধারী সৈন্যবাহিনীর হাতে, পল্টন মানে বিরাট সৈন্যবাহিনী, তাদের হাতে এই প্রজাদের হার হলো। প্রজারা কিন্তু জিততে পারলো না। ওই কামারশালায় তৈরি অস্ত্রের সাথে বন্দুকের কখনোই তুলনা হয় না, তাই বন্দুকের সামনে তাদের পরাজয় হলো। কিন্তু হাতি বেগার আর চলল না। অর্থাৎ যেটা কাজের কাজ কিন্তু সেটা হলো। হ্যাঁ, এই বিদ্রোহে প্রজারা জয়ী হয়নি ঠিকই, কিন্তু এই হাতি বেগার প্রথা কিন্তু চিরতরের জন্য উঠে গেল। কথক জানাচ্ছেন দেখো যে এখনো চৈতনগড়ে হিঙ্গুর কোনায় গেলে খগ মোড়ল অমতু মোড়লের বংশধরের মুখে এই বিদ্রোহের গল্প শোনা যায়। অর্থাৎ কিভাবে জমিদারের হাতি বেগার প্রথার বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের গল্প কিন্তু এখনো প্রাচীন মানুষদের মুখে মুখে শোনা যায়। থুত্থুরে বুড়ো যারা, তারা দুঃখ করে বলে, দুঃখ মানে দুঃখ, অর্থাৎ যারা থুত্থুরে বুড়ো অনেক প্রাচীন মানুষ, তারা কিন্তু দুঃখ করে বলে সেকালে সর্ষের ক্ষেতে আমরা লুকোচুরি খেলতাম। মাঠে এত ধান হতো যে কাকপক্ষীর অরুচি ধরত। গোয়ালে থাকতো ৬০-৭০ গরু। অর্থাৎ সেকালে মানুষদের জীবনযাত্রায় কত সুখ ছিল, আর একালের জীবনযাত্রায় কত দুঃখ। সেই সুখ আর দুঃখের যে গল্প তারা কিন্তু বলতে পারে। যারা অনেক প্রাচীন মানুষ তারা গোটা এই সময়টাকে দেখেছে, সুখটাকেও দেখেছে, দুঃখটাকেও দেখেছে। তাই তারা আজকে দুঃখ করে বলে যে আজকে আর সেই দিন নেই। এক সময় সর্ষের ক্ষেতে আমরা লুকোচুরি করতাম। অর্থাৎ এত ঘন গভীর সর্ষে হতো, সেই সর্ষের ক্ষেতে মানুষ যেন লুকাতে পারত। মাঠে এত ধান হতো যে কাকপক্ষীও খেত না, তাদেরও যেন অরুচি ধরত। গোয়ালে থাকতো ৬০-৭০ খানা গরু, অর্থাৎ দুধের ঘিয়ের অভাব হতো না। নর্দমায় দুধ ঢালাই হতো, অর্থাৎ নেলা দিয়ে দুধ বয়ে যেত। এত দুধের প্রাচুর্য, এত সর্ষে ফসল ধানের প্রাচুর্য ছিল যে মানুষের কোনো কিছুর অভাব ছিল না আজ থেকে বহুদিন আগে।
তাই এই অঞ্চলের যে প্রাচীন প্রজা তারা একসময় এই সুখ দেখেছে, কিন্তু এখন আর সেই সুখ নেই। আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়। তাই এই যে প্রাচীন প্রজা, যারা অনেক প্রাচীন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে থেকেছে, তারা আজকে দুঃখের মধ্যে ডুবে গেছে। তারা কেবলই ভাবতে থাকে আগে আমরা কত সুখী ছিলাম, আজকে একটু দুধের জন্য লোকের কাছে ভিক্ষা চাইতে হয়, আমাদের জীবনের সেই সুখ আর নেই। এরপর দেখো, একটা কথা আগে থেকে বলে রাখি, ও অঞ্চলে যদি কখনো যাও ওরা তোমাকে বাঙাল বলবে। বলছে একটা কথা কথক বলছেন আগে থেকেই আমি বলে রাখছি যে ওই অঞ্চলে, অর্থাৎ এই সমতলের মানুষরা যদি কখনো ওই অঞ্চলে যাও, ওই গারো পাহাড় অঞ্চলে যদি কখনো পৌঁছাও, তোমাকে কিন্তু তারা বাঙাল বলে ডাকবে। চটে যেও না যেন, বাঙাল মানে বাঙালি, অর্থাৎ তারা বাঙাল বলতে বাঙালি বলবে। এতে রাগ করো না, এতে রাগ করার কিছু নেই। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিইনি, তাই ওরাও আমাদের পর ভাবে। অর্থাৎ তাদের সাথে খুব একটা বেশি দূরে অবস্থান না করলেও আমরা তাদেরকে যেমন আপন করতে পারিনি, তাদের সাথে আমাদের যেমন ভাই ভাই সম্পর্ক গড়ে উঠতে পারেনি, ঠিক তেমনই তারাও আমাদেরকে আপন করতে পারেনি। তাই আমরা যেমন তাদেরকে পর ভাবি, তারাও কিন্তু আমাদেরকে পর ভাবে, আপন ভাবতে কিন্তু পারে না। অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ। কথক সুভাষ মুখোপাধ্যায় এখানে দুঃখ করে বলছেন যে আমরা সবাই এই অখণ্ড বাংলারই মানুষ। গারো, হাজং, বাঙালি যত জাতি রয়েছে সবাই কিন্তু বাংলার মানুষ। কথক যখন এই কথাটি বলছেন তখন কিন্তু অখণ্ড বাংলা ছিল, বাংলা কিন্তু ভাগ হয়নি। তাই তিনি বলছেন আমরা সবাই কিন্তু অখণ্ড ওই বাংলারই মানুষ, কিন্তু কতটা পার্থক্য তাদের সাথে আমাদের। তারা আমাদেরকে পর ভাবে, আমরাও তাদেরকে পর ভাবি। কখনো আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ব তৈরি হয়নি। এটা কতটা দুঃখের। আলোচনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই ক্লাস কিন্তু শেষ হলো। যাদের এই ক্লাস, এই আলোচনা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং লাইক করবে। ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য অসংখ্য ক্লাস রয়েছে, তোমরা সেগুলি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটিকে অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য।